আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। সাবেক 17 মন্ত্রী ও 9 সংসদ সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এরপর জানিয়ে দিব সাভারে 11 দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, 35টি কারখানা ছুটি ঘোষণা। আরো জানিয়ে দিব স্পিকার পদ থেকে পদত্যাগ করলেন শিরিন শারমিন। এদিকে নিবন্ধন পেল নূরের গণ অধিকার পরিষদ। দলীয় প্রতীক ট্রাক। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন 46। সর্বশেষ জানিয়ে দিব বিএনপির বিদেশি কোনো প্রভু নেই, বাংলাদেশের জনগণই আমাদের সব। ঢাকা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি আপডেট নিউজে। সাবেক 17 মন্ত্রী ও 9 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 17 মন্ত্রী ও 9 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন আজ সোমবার দুপুরে এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে এসব সাবেক মন্ত্রী সংসদ সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। পিপি মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানতে পেরেছে দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ ওঠা সাবেক 17 মন্ত্রী ও 9 জন সংসদ সদস্য দেশ ত্যাগের চেষ্টা করছেন। এজন্য দুদকের পক্ষ থেকে সাবেক এসব মন্ত্রী ও সংসদ সদস্য যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজ সোমবার আদালতে আবেদন করে দুদক। পিপি মীর আহমেদ আলী সালাম আরো বলেন, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য দুদকের পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন। যে 17 মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা: সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইনামুর রহমান এবং মোহাম্মদ মহিবুর রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। সাভারে 11 দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, 35টি কারখানা ছুটি ঘোষণা। ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, শ্রমিক নিয়োগ আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া সহ 11 দফা দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ সোমবার সকালে কারখানার শ্রমিক ও চাকরি প্রত্যাশীরা এ কর্মসূচি শুরু করেন। এ অবস্থায় আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত 35টি কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সকাল 9টার দিকে পলাশবাড়ি এলাকায় নবীনগর থেকে চন্দ্রাগামী মহাসড়কের এক পাশে বিক্ষোভ শুরু করেন গিল্ডান বাংলাদেশ নামের পোশাক কারখানার শ্রমিকেরা। এছাড়া ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা আব্দুল্লাহপুর থেকে বাইপালের সড়কে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা শ্রমিকদের আশ্বস্ত করে বাইপাল আব্দুল্লাহপুর সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে আশুলিয়ায় ডিপিজেড সামনের নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রাখেন চাকরি প্রত্যাশীরা। নাম প্রকাশে অনিচ্ছুক গিল্ডান বাংলাদেশের একজন শ্রমিক বলেন, তারা 11 দফার দাবি জানিয়েছেন। এসব দাবির মধ্যে রয়েছে যারা আন্দোলন করছেন তাদের যেন চাকরিচ্যুত করা না হয়, যারা চাকরি করছেন তাদের অন্তত 10 বছরের চাকরি
চাকরির নিশ্চয়তা, হাজিরা বোনাস 300 টাকার পরিবর্তে 800 টাকা করতে হবে। প্রমোশনের ক্ষেত্রে চাকরির বয়স কমপক্ষে 3 বছর ও যোগ্যতা অনুসারে হতে হবে। সকাল 10:30টার দিকে গিয়ে দেখা যায় গিল্ডন বাংলাদেশ কারখানার সামনের ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার কারণে বাংলাদেশ আমাদের সকল কারখানা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। স্পিকার পদ থেকে পদত্যাগ করলেন শিরীন শারমিন। এবার পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন শিরীন শারমিন চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে 8ই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব ছিলেন। গত 7 জানুয়ারি বিএনপি বিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। দেশে গত 16 জুলাই থেকে 5ই আগস্ট সরকার পতনের পরে সহিংসতায় 760 জনের মৃত্যু হয়েছে। গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার 27 আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। শিরীন শারমিন চৌধুরী রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। নিবন্ধন পেল নূরের গণ অধিকার পরিষদ। দলীয় প্রতীক ট্রাক। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন 46। নির্বাচন কমিশনে নিবন্ধন পেল নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। সোমবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী গণ অধিকার পরিষদ জিওপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধন হিসেবে নিবন্ধন করেছে। সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। নিবন্ধন নম্বর 51। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উদ্যোগে গঠিত হয় গণ অধিকার পরিষদ। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দলটি আবেদন করলেও নিবন্ধন পায়নি। অবশেষে গত সপ্তাহে নির্বাচন কমিশনে দলটিকে 7 দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার বিষয়ে আলটিমেটাম দেওয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করল ইসি। 28 আগস্ট ইসির কাছে দেওয়া চিঠিতে গণ অধিকার পরিষদ বলছে, সব শর্ত পূরণ সত্ত্বেও গণ অধিকার পরিষদকে অন্যায্যভাবে নিবন্ধন দেওয়া হয়নি। কার্যকর রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদকে আগামী 7 দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার জোর দাবি জানানো হয়েছে। 2008 সালে নিবন্ধন প্রথা চালু হলে নবম সংসদের আগে 39টি দল নিবন্ধন পায়। গণ অধিকার পরিষদের নিবন্ধন নম্বর 51 হলেও এর আগে শর্ত পূরণে ব্যর্থ এবং আদালতের নির্দেশে 5টি দলের নিবন্ধন বাতিল করা হয়। সবশেষ গত 21 আগস্ট এবি পার্টিকে নিবন্ধন দেয় ইসি। এখন নিবন্ধিত দলের সংখ্যা 46-এ উন্নীত হলো। বিএনপির বিদেশি কোনো প্রভু নেই, বাংলাদেশের জনগণই আমাদের সব। ঢাকা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা সরকারের পতনের পর কোন পথে বাংলাদেশের ভোট ও রাজনীতি, তা নিয়ে ঢাকা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাক্ষাৎকার গ্রহণে সিয়াম সরোয়ারের জামিল জিজ্ঞাসা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বলা হচ্ছে সাংবিধানিকভাবে এটি বৈধ নয়, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? রুহুল কবির রিজভী বলেন, এটা কিছুটা বিপ্লবী একটা সরকার, ফলে কিছুটা প্রশ্ন থাকতে পারে। তবে মনে রাখতে হবে জনগণের জন্যই তো সংবিধান। দেখতে হবে সরকারের প্রতি জনগণের সমর্থন আছে কিনা। বাস্তবতা হচ্ছে এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়েই একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। এখানে এ ধরনের প্রশ্ন না তোলাই উচিত। আমাদের সংবিধানে অনেক কাটাছেঁড়া হয়েছে। শেখ হাসিনা এই সংবিধানকে যা ইচ্ছা তাই করেছে। সংবিধানকে সামনে রেখেই একটি কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছিল তারা। আমরা সেই জায়গা থেকে পরিত্রাণ পেয়েছি। জামিল সরোয়ার আরো বলেন, সরকারের মেয়াদ এখনো সুনির্দিষ্ট হয়নি। কতদিন এই সরকারের মেয়াদ থাকা উচিত বলে আপনারা মনে করেন? রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। তাদের যতটুকু সময় দরকার তারা নেবে। রাষ্ট্র সমাজ বিবর্তনের মধ্য দিয়ে
দিয়ে একটা সরকার কাঠামো এখন দাঁড়িয়েছে। তারা কিছু দায়িত্ব নিয়েছে, সেটার জন্য যে মেয়াদ বা সময় দরকার সেটাই তারা নেবে। সরকারের দ্রুত সংস্কারের কাজ শুরু করা উচিত। সর্বোচ্চ সুগ্রহিত একটি আর্টিকেলের রাষ্ট্র করতে প্রাথমিক যে কাজ সেটা আমরা সবাই মিলে করতে চাই। এটার জন্য যে যৌক্তিক সময় দরকার সেটা আমরা দেব, তবে সেটা যেন দীর্ঘায়িত না হয় সেটিও মাথায় রাখতে হবে। অপরদিকে আবারও জিজ্ঞাসা করলেন সরার আলম, আপনাদের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জামায়াতে ইসলামী এই সরকার নিয়ে তাদের এবং আপনাদের বক্তব্যের কিছু কিছু ক্ষেত্রে বেশ ভিন্ন, কিছু কিছু বক্তব্য কনফ্লিক্টও তৈরি করছে, এটা নিয়ে কি বলবেন? কনফ্লিক্ট হবে কেন? তারা গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে, তবে জামায়াতের চেয়ে এই দেশের রাজনীতিতে বিএনপির অংশগ্রহণ অনেক বেশি। আমরা নিঃসন্দেহে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে চাই, আমাদের কোনো কনফ্লিক্ট নেই। ঢাকা ট্রিবিউনের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, শিক্ষার্থীদের সমন্বয়ে রাজনৈতিক দল গঠন নিয়ে বেশ আলোচনা শোনা যাচ্ছে, এটাকে কিভাবে দেখেন? রুহুল কবির রিজভী বলেন, এটা আমি ঠিক বলতে পারবো না, তবে আমরা এরকম একটা রাষ্ট্রই চেয়েছিলাম যেখানে যে কেউ তার নিজস্ব মতামতের প্রকাশ ঘটাতে পারে, রাজনৈতিক দল গঠন করতে পারে। এটা নিয়ে আমাদের বলার কিছু নাই, গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই তো হওয়া উচিত।